আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের ৯ নাম্বার পর্ব। আর হ্যাঁ, টিকটকে এবং ইউটিউবে ইদানিং আমার নামে অনেকগুলো ফ্যাক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ফ্যাক অ্যাকাউন্টগুলো থেকে তোমরা একটু দূরেই থাকবা, কারণ ওইগুলোর সাথে সংযুক্ত থাকলে তোমরা স্ক্যামের শিকার হতে পারো। টিকটক আর ইউটিউবে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার এবং সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেল ব্যতীত আমার অন্য কোনো চ্যানেল নাই। টিকটকে আমার দুইটা অ্যাকাউন্ট, একটা রেদওয়ান অলওয়েজ অন ফায়ার এবং আরেকটা সাজিদ অলওয়েজ অন ফায়ার। এবং ইউটিউবেও সেম। এই দুই নাম ব্যতীত অন্য কোনো চ্যানেলে আমার ভয়েসের ভিডিও আপলোড হলে সেটা ফ্যাক। আর ফ্যাক অ্যাকাউন্ট সামনে আসলে কি করতে হবে এটা তো তোমাদের বলে দিতে হবে না আলাদা করে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাতে যখন সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছে তখন আমি সোফায় বসে মোবাইল নিয়ে পড়ে আছি। এই বাসায় অন্যদের থেকে আমার একটু সাহস বেশি, কারণটা সবাই জানে আমি মুক্তার হবু স্বামী। কিন্তু কেউ তো আর এটা জানে না আমাকে যে মেরে ফেলা হবে। হঠাৎ করে মুক্তা আমাকে ডাক দিয়ে বলল, রনি খাবার খেয়েছো? আমি মোবাইল থেকে মাথা তুলে বললাম, না এখনো খাই নাই, একটু পর হয়তো বুয়া খাবার দিয়ে আসবে উপরে। মুক্তা বলল, আজকে আর উপরে খাবার খেতে হবে না, আমাদের সাথে বসে পড়ো। মুক্তার কথা শুনে আমি সুমনের দিকে একবার তাকালাম। সুমন আমাকে ইশারা করে বলল আমি যেন এই খাবার না খাই। কি জানি কেন এই কথা বলল। মুক্তা আবার বলল, কি হলো, আমি কি বলছি? আমি এবার সোফা থেকে উঠে সরাসরি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম আর বললাম, চাকরের কখনো উচিত নয় তার মালিকের সাথে বসে খাওয়া। বলেছেন এটাই অনেক বেশি, ধন্যবাদ। মুক্তা বলল, রনি আমার কথা তো শোন। আমি বলেছি। মুক্তার কথা আর কানে না নিয়ে উপরে উঠে গেলাম। হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসলো। রাতে পালানোর সময় আধা ঘন্টার ভেতরে গেটের কাছে যেতে হবে, কিন্তু সেই সময়টা তো লেখা হয় নাই বইয়ে। অনেক চিন্তা ভাবনা করে বের করলাম সেই পালানোর সময়টা রাত 1টার সময় হবে হয়তো, কারণ এই সময়ে সবকিছু বন্ধ থাকে। অনেক ভেবেছি আর কিছু চিন্তা করব না, যা হবার পরে হবে, আগে পালিয়ে যাই তো এখান থেকে। বিছানার উপর শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে কি করতে হবে, কিন্তু কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রিয়া ম্যামের উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠিতে লেখা আছে, আজকে রাত 1টার সময় এখান থেকে পালিয়ে যাব। যদি যাওয়ার ইচ্ছা থাকে তো সময় মতো দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে আমি যেমন বিশ্বাস করি তেমন কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। আশা করি আপনাকে কিছু বলতে হবে না, শুধু আমি যা বললাম তাই করবেন, বাকিটা আমি দেখে নিব। এইটুকু লেখে চিঠিটা পকেটে রেখে দিলাম। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আজকে আমি কিচেনে গিয়ে নিজ হাতে ম্যামের জন্য কফি বানাবো। অন্যদিন তো বন্যা বানিয়ে দেয়, আজকে বরং আমি নিজে ম্যামের জন্য কফি বানিয়ে নেই। কিচেনে গিয়ে যেই কফি বানাবো বলে সবকিছু প্রস্তুত করছি তখন আমাকে দেখে বন্যা বলল, কি ব্যাপার মশাই, হঠাৎ ম্যামের জন্য কফি বানাচ্ছেন? আমি হাসি দিয়ে বললাম, আরে না তেমন কিছু না, মাঝে মাঝে ম্যামের জন্য একটু কফি বানালে হয়তো অন্যরকম স্বাদ পাবে। বন্যা বলল, তা তুমি কি রান্না করতে পারো? আমি বললাম, পারি তো, আমি সবকিছু রান্না করতে পারি। বন্যা বলল, এসব রান্না বান্না কে তোমাকে শিখিয়েছে? আমি বললাম, আমার। বলতে গিয়েও আর বলতে পারলাম না, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। বন্যা আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এজন্য এভাবে কান্না করতে হয়? ছোট বোনের সামনে যদি বড় ভাই কান্না করে কেমন লাগবে বলো? পেছন থেকে সুমন এসে বলল, তুই চিন্তা করিস না রনি, দেখিস একদিন আমরা সবাই মিলে প্রতিশোধ নিব। হঠাৎ পেছন থেকে মুক্তা বলল, তা কিসের প্রতিশোধ নিবে তুমি সুমন? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখন ওই গুগলে ওয়াইক সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রেদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। সুমন বেচারা বোকা হয়ে মুক্তার দিকে তাকিয়ে বলল, ম্যাম এত সকাল সকাল আপনি এখানে? মুক্তা হাসি দিয়ে বলল, আজকে আমার হবু হাজবেন্ড নাকি কফি বানাচ্ছে, তাই এটা খেতে আসলাম। এই বলে মুক্তা আমার হাত থেকে কফির মগটা নিয়ে খেতে লাগলো। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মুক্তা খেতে খেতে বলল, তুই তো দেখি অনেক ভালো কফি বানাতে পারিস। আমি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ ম্যাডাম। একটা কথা ছিল, বলবো কি বলবো না? মুক্তা বলল, বল কি বলবি? আমি বললাম, সেই দিন তো আর বাগানটা ঘুরে দেখতে পারলাম না, যদি আজকে বলেন তো? মুক্তা বলল, আচ্ছা যাবি, ঠিক আছে যা, তবে বেশি দেরি করবি না। আমি এবার একটু নরম সুরে বললাম, আমি একা গেলে ভালো লাগবে না, সাথে সুমন আর বন্যাকে নিতাম। মুক্তা এবার সুমন আর বন্যার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, তবে আগে সব কাজ শেষ করে তারপর যাবি। আমি ওদেরকে বলে রাখবো, কোনো সমস্যা হবে না।
এই বলে মুক্তা ম্যাম চলে গেল। মুক্তা যেতেই বন্যা কফির মগটা আমার হাতে দিয়ে বলল, আমি আগেই ভেবেছিলাম মুক্তা ম্যাম এখানে হয়তো আসবে, আর দেখো এসেও গেল। যখন মুক্তা ম্যাম এখানে আসলো আমি তোমার কফির মগটা বদল করে আমারটা রেখে দিয়েছি। মুক্তা ম্যাম কফি খেয়ে মনে করেছে এটা তোমার বানানো কফি। আমি এবার মুক্তার মাথায় হাত দিয়ে সুমনের দিকে তাকিয়ে বললাম, আমি না থাকলে তো এইরকম একটা লক্ষ্মী মেয়ে হারাতি শালা। এখন তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে নে। আমি এই সুযোগে রিয়া ম্যামকে কফি দিয়ে আসি। 10টা বাজার কিছুক্ষণ আগে রিয়া ম্যামের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। যখন দরজা খোলার আওয়াজ পেলাম পকেট থেকে চিঠিটা বের করে আস্তে করে মগের সাথে ধরলাম। রিয়া ম্যাম আমার হাত থেকে চিঠি সহ কফির মগটা নিয়ে নিল। আমিও খুশি মনে চলে গেলাম। কিছুক্ষণ পর বন্যা আর সুমন এসে বলল, রনি চল, আমরা রেডি। ওদের দুইজনকে নিয়ে দরজার কাছে যেতেই আমাদের দেখে দারোয়ান দরজা খুলে দিল। হেঁটে হেঁটে বাগানে চলে গেলাম। আশেপাশে তেমন কাউকে দেখতে না পেয়ে বললাম, সুমন পালানোর বিষয়ে বন্যাকে কিছু বলেছিস? সুমন বলল, না এখনো কিছু বলি নাই। বন্যা এবার আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো ভাইয়া, পালিয়ে যাবে মানে? আমি বললাম, আজকে রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব, আর কিভাবে পালাবো সেটা আমার উপর ছেড়ে দাও। আমি বলেছি না বন্যা, তোমার এই ভাই থাকতে তোমাকে আমি সুমনের সাথে বিয়ে দিয়েই ছাড়বো। বন্যা আমার দিকে কান্নার নজরে তাকিয়ে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনার কিছু হবে না তো? আমি বললাম, না আমার কিছু হবে না। এখন সুমন বল, আমি যেভাবে বললাম সবকিছু রেডি তো? সুমন আমার দিকে তাকিয়ে বলল, তোর কথা মতো সবকিছু রেডি করেছি, কিন্তু তুই যেভাবে বললি সেভাবে কিন্তু হবে না। আমি যেই ঘুমের ওষুধ এনেছি সেটা খাওয়ার 1 ঘন্টার পর কাজ করবে, তাও আবার সারা রাত। মানলাম সবাই খাবে, কিন্তু মুক্তাকে তো তুই চিনিস না, ও ঠিকই ধরে ফেলবে। আমি মাথায় হাত চুলকাতে চুলকাতে বললাম, আসলেই তো তুই ঠিক কথাই বলেছিস, এটা তো আমি চিন্তা করি নাই। তবে ঠিক আছে, তুই শুধু টেবিলে খাবার দিয়ে যাবি, বাকিটা আমি দেখে নিব। মুক্তাকে কিভাবে খাওয়াতে হয় এটা আমি দেখব। শুধু সবাই খাওয়ার আগে যেন আমার খাবারটা চলে যায়, যেন মুক্তা আমাকে খাওয়াতে চাইলে আমি বলতে পারি আমি খেয়ে এসেছি, আর মুক্তার খাবারে যেন ওই ওষুধটা বেশি থাকে। এভাবে সুমন আর আমি ভাবতে লাগলাম কিভাবে কি করতে হবে। ওদের দুজনকে বললাম যেন দরকারি জিনিসপত্র সব গুছিয়ে রাখে। অনেকক্ষণ বাগান ঘোরাঘুরি করে চলে গেলাম। সুমন আর মুক্তা আমার কথা মতো সবকিছু করেছে। রাতে রিয়া ম্যামকে কফি দেওয়ার সময় রিয়া ম্যাম আস্তে করে বলল, আমি রেডি। এই বলে রিয়া ম্যাম দরজা বন্ধ করে চলে গেল। সুমন যখন টেবিলে খাবার দেয় তখন আমাকে একবার ইশারা করে বলল, এখন কি করবি? সবাই টেবিলে বসা। মুক্তার পাশে ওর এক বয়ফ্রেন্ড বসেছে। আমি গিয়ে মুক্তার পাশে দাঁড়িয়ে বললাম, আজকে কি আমি তোমার সাথে বসে খেতে পারি? মুক্তা তো আমাকে দেখে পুরোই বোকা হয়ে গেছে। হয়তো মুক্তা ভাবতেও পারে নাই যে আমি নিজেই এখানে চলে আসব। মুক্তা তাড়াতাড়ি একজনকে সরিয়ে আমাকে বসতে দিল। আমি মুক্তার খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার মাখিয়ে মুক্তার মুখের সামনে ধরলাম। আমার এসব কাজকর্ম দেখে সবাই বোকা হয়ে গেছে, বিশেষ করে মুক্তা অবাক হয়েছে অনেক বেশি। আমি এবার জোরে ধমক দিয়ে বললাম, আর কতক্ষণ এভাবে তোমার মুখের সামনে খাবার ধরে রাখবো? খাবে নাকি ফেলে দিব? আমার কথা শুনে মুক্তা হা করলো। মুক্তাকে খাওয়াতে খাওয়াতে বললাম, এত অবাক হওয়ার কি আছে, আর কয়েকদিন পর তুমি আমার বউ হবে। মুক্তা চুপচাপ খেতে খেতে আস্তে করে বলল, নাটক কম কর। আমি বললাম, তাহলে আমি কি চলে যাব? মুক্তা আমার হাতে কামড় দিয়ে বলল, চলে যা তুই, তোরে আমি বলেছি এখানে থাকতে। আর বন্যা আজকে অনেক খারাপ রান্না করেছে, খাবারে লবণ বেশি হয়েছে, আবার একটুও স্বাদ হয় নাই। ডাক দাও তো বন্যাকে। সারাদিন বসে থেকেও এমন ফালতু রান্না করে কেন? নাকি এখন কাজ করতে মন চায় না? কি চাই ওর জিজ্ঞাসা করো। আমি তাড়াতাড়ি বললাম, আরে থাক না, হঠাৎ একদিন খাবার বাজে হয়েছে, এজন্য এভাবে বকা দিতে হয়? প্রতিদিন কি একই হবে? হয়তো আজকে বেচারি ভালো কিছু রান্না করার চেষ্টা করেছিল, কিন্তু ও হয়তো জানতো না এমন হবে। থাক, বাদ দাও। মুক্তা অল্প কিছু খেয়ে চলে গেল। সুমন হাত দিয়ে ইশারা করে বলল, কাজ হয়ে গেছে রে বন্ধু, এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আমি উপরে চলে গেলাম। ছাদের এক পাশ থেকে অন্য পাশে হাঁটাহাঁটি করছি, কখন যে আমার সেই সময়টুকু আসবে। ছাদে ঘুমানোর আগে 12টা বেজে 30 মিনিটের একটা অ্যালার্ম দিলাম। সময় মতো ঘুম থেকে উঠে রুমে গিয়ে দরকারি জিনিসপত্র সাথে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। নিচে নামতেই দেখি বন্যা সুমনকে জড়িয়ে এক কোনায় ঘুমিয়ে আছে, আর সুমন একটু পর পর ঘুমাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে হয়তো আমি কখন আসব। অন্ধকার রুমে সুমন আমাকে দেখে আস্তে করে বলল, বন্ধু তুই তাহলে এলি? আমি বললাম, এলাম। সবকিছু তো ঠিকঠাক আছে নাকি? সবাই তো এখন ঘুমে। সুমন বলল, মগ্ন মানে? সবাই মরার মতো ঘুমাচ্ছে, এখন আমাদের বের হলেই হবে। আমি বললাম, বন্যা কি জেগে আছে? বন্যা আমার কথা শুনে আস্তে করে উত্তর দিল, কোনো রকম জেগে আছি, এখন যা করবে ভাইয়া তাড়াতাড়ি করো, আমি কিন্তু রাত জাগতে পারি না। বন্যার কথা শুনে আমি মজা করে বললাম, কালকে বিয়ে হলেই দেখা যাবে সারা রাত জেগে চোখ লাল করে ফেলবে, আবার বলে রাত জাগতে পারি না। কিরে সুমন, আমি কি মিথ্যা বললাম?
বন্যা আমার কথা শুনে সুমনকে ছেড়ে দাঁড়িয়ে বলল, লজ্জা শরম কিছুই নাই দেখি তোমার ভেতরে। এর মাঝে রিয়া ম্যাম আমাদের সামনে এসে বলল, সবকিছু ঠিকঠাক আছে তো? রিয়া ম্যামকে দেখে আমার অবস্থা সিরিয়াস। কি বলবো ভাই, এই অন্ধকার রাতেও এই মেয়েটার মুখ থেকে আলো ঝরছে। আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার ফেভারেট। আর রিয়া ম্যামের শরীর থেকে মাতাল করা একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা আমার নাকে গেলেই আমি পাগল হয়ে যাই। রিয়া ম্যামের চেহারার কথা কি বলবো, এই মেয়েকে দেখলে মনে হয় যেন আমি সবসময় এই মেয়েকে সামনে বসিয়ে শুধু দেখতেই থাকি। আমার জীবনে কোনো আফসোস থাকতো না যদি রিয়া ম্যাম শুধু আমার হতো। হয়তো আমার এই চিন্তা ভাবনাগুলো কল্পনাই থাকবে। সুমন আমাকে জোরে ধাক্কা দিয়ে বলল, আর কত দেখবি রিয়া ম্যামকে? সেই 10 মিনিট হয়ে গেল তোকে ধাক্কা দিচ্ছি, তাও তোর খেয়াল নেই। কয়টা বাজে ঘড়িতে দেখ, পরে যদি সময় না থাকে। তাড়াতাড়ি রিয়া ম্যামের থেকে নজর সরিয়ে ঘড়িতে তাকিয়ে দেখি একটা প্রায় বেজে যাবে। তাড়াতাড়ি সামনে হেঁটে বললাম, আমার পেছনে পেছনে আয়। আধা ঘন্টার ভেতরে গেটের কাছে না যেতে পারলে আমরা মায়াজালে আটকে পড়ব। দরজার কাছে গিয়ে দেখি দারোয়ান উল্টা হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোনো রকম দরজা খুলে বের হলাম। বাসা থেকে বের হয়ে পূর্ব প্রান্তে স্পিডে হাঁটছি। হঠাৎ রিয়া ম্যাম বলল, ভুলভাল তো কিছুই হবে না? আমি শুধু বললাম, এখন কিছুই বলার সময় নেই। জানি না আধা ঘন্টার ভেতরে কতটুকু জায়গা যেতে পারবো, শুধু গেটের কাছে যেতে পারলেই হলো। অনেকটা জায়গা যাওয়ার পর রিয়া ম্যাম হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পেছন থেকে সুমন আমাকে বলল, কি রে তুই শুধু একা একা গেলেই হবে? রিয়া ম্যাম তো দাঁড়িয়ে গেছে। আমি এবার দাঁড়িয়ে রিয়া ম্যামের দিকে তাকিয়ে দেখি রিয়া ম্যামের মুখটা ঘেমে একাকার হয়ে গেছে। এত সুন্দর চেহারা থেকে ঘাম ঝরছে, এটা কি করে হতে পারে? আমি নিজে এবার রিয়া ম্যামের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার ম্যাডাম, এইটুকু জায়গায় এসে আটকে গেলেন কেন? আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, সময় খুব কম আমাদের হাতে। রিয়া ম্যাম এবার মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জীবনে এভাবে কখনো হাঁটি নাই, কি করব বলো? আমি অনেকটা হাঁপিয়ে গেছি, আমি আর একটুও হাঁটতে পারছি না। সুমন এবার আমার কাছে এসে বলল, রনি অলরেডি 5 মিনিট সময় চলে গেছে, এবার আমি কি করব তা ভাবতেও পারছি না। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে রিয়া ম্যামকে বললাম, চোখ বন্ধ করেন তাড়াতাড়ি। আমার কথা শুনে রিয়া ম্যাম তাই করলো। আমি এবার ধপ করে রিয়া ম্যামকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম। আমার এই কাহিনী দেখে সুমন আর বন্যা অবাক হয়ে গেছে। ওরা হয়তো ভাবতেও পারে নাই আমি যে রিয়া ম্যামকে এভাবে কোলে নিয়ে নিব। রিয়া ম্যাম চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার সেই দিকে নজর নাই। আমি শুধু সামনে তাকিয়ে হাঁটছি, কখন সেই গেটের সামনে যেতে পারবো। তবে রিয়া ম্যাম কিন্তু এতটাও ভারী নয়, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, যার জন্য এত কিছু করলাম তাকে কিভাবে ফেলে চলে যাব। হঠাৎ চলতে চলতে আমার একটা কথা মাথায় এলো, আমাদের সাথে যে রিয়া ম্যাম যাচ্ছে সুমন আর বন্যা কিছু বলে নাই কেন? নাকি ওরা আগে থেকেই জানতো? এবার আমি সুমনকে আগে জিজ্ঞেস করলাম, আর কয় মিনিট বাকি আছে? আমার কথা শুনে সুমন উত্তর দিল, আরো 20 মিনিটের মতো আছে। আমি বললাম, আচ্ছা সুমন, আমাদের সাথে যে রিয়া ম্যাম যাচ্ছে তুই কি? এইটুকু বলতেই সুমন আমাকে বলল, এসব কথা পরে হবে, আর তোর যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে রিয়া ম্যামের কাছ থেকে জেনে নিস, উনি সব জানেন। এবার আমি রিয়া ম্যামের দিকে একটু নজর দিলাম, দেখি রিয়া ম্যাম একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া ম্যামের চোখের উপর আমার চোখ পড়তেই আমি চোখ সরিয়ে নিলাম। কেমন যেন নিজের ভেতরে একটা লজ্জা কাজ করছে। তবে আস্তে করে বললাম, ম্যাম আমাকে মাফ করে দিবেন আপনাকে এভাবে কোলে নেওয়ার জন্য। এছাড়া কি করব বলেন? আপনাকে ফেলে রেখে তো আমি আর যেতে পারি না, তাই কোনো উপায় না পেয়ে আপনাকে এভাবে কোলে নিতে হলো। আমার কথা শুনে রিয়া ম্যাম উত্তর দিল, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, তোমার জন্য আজকে আমি এখান থেকে পালাতে পারছি। এই পর্যন্ত আমাদের মাঝে কথা হয়েছে, আর কোনো কথা হয় নাই রিয়া ম্যামের সাথে। মাঝে শুধু রিয়া ম্যাম বলেছিল আমার কি কষ্ট হচ্ছে নাকি, যদি কষ্ট হয় তাহলে যেন আমি রিয়া ম্যামকে কোল থেকে নামিয়ে দেই। কিন্তু আমি যে সুযোগ একবার পেয়েছি সেটা কি আর হাতছাড়া করব নাকি? কষ্ট হলেও তো আমি রিয়া ম্যামকে কোলে নিয়ে যাব, কারণ এই ফিলিংস বলেন আর সুযোগ বলেন, এটা কিন্তু বারবার ফিরে আসবে না। বাঙালি আবার সুযোগ বুঝে কোপ দিতে ভালোই জানে। যেতে যেতে আমাদের সেই গন্তব্যের জায়গায় এসে গেলাম। আমাদের সামনে 2টা গেট আছে, একটায় লেখা আছে বাঁচতে নয় বরং মরতে চাই, আরেকটায় লেখা আছে মরতে নয় বরং বাঁচতে চাই। রিয়া ম্যামকে কোলে থেকে নামাতেই আমাকে প্রশ্ন করলো, এখন আমাদের কোন পথ দিয়ে যেতে হবে? রিয়া ম্যামের সাথে বন্যাও আমাকে বলল, ভাইয়া এই তুমি আমাদের কোথায় নিয়ে এলে? আর কি সব লেখা আছে, মরতে চাই বাঁচতে চাই, উল্টাপাল্টা কি সব? আমি শুধু বললাম, আমাকে সবাই বিশ্বাস করো তো? সুমন সাথে সাথে বলল, এটা আবার কি বলিস তুই? তোকে বিশ্বাস যদি না করতাম তাহলে এই মাঝরাতে তোর সাথে এভাবে আসতাম না। বন্যাও আমাকে তাই বলল। এবার আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম, আমি কি কোনো ভুল কাজ করছি ম্যাম, নাকি আপনি আমাকে? রিয়া ম্যাম আমার দিকে না তাকিয়ে শুধু বলল, মৃত্যুর মুখ থেকে বেঁচে তোমার সাথে যাচ্ছি। আমি জানি তুমি কতটা ভালো ছেলে, কেউ বিশ্বাস করুক আর না করুক আমি তোমাকে বিশ্বাস করি। রিয়া ম্যামের কথা শুনে আমি কিছুটা খুশি হলাম। এবার আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। যেই গেটের সামনে লেখা আছে বাঁচতে নয় বরং মরতে চাই, চোখ বুজে গেট দিয়ে ঢুকে গেলাম।
বন্যা শুধু আওয়াজ করলো, ভাইয়া আমরা কি সত্যি মরতে যাচ্ছি? আমি শুধু একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম, মনে করো মরতেই যাচ্ছি। গেটের ভেতরে রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যেতে লাগলাম। শুধু রিয়া ম্যামকে বললাম, ম্যাম আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আবার কি? রিয়া ম্যাম আমাকে আটকিয়ে বলল, না আর তোমাকে কষ্ট করতে হবে না, শুধু আমার হাতটা একটু ধরো, আমি যেন পড়ে না যাই। রিয়া ম্যামের কাছে গিয়ে একটা হাত ধরে বললাম, ভালো করে যাবেন, আবার যেন পড়ে না যান। রিয়া ম্যাম মুচকি হাসি দিয়ে বলল, আমার তোমার উপর ভরসা আছে। আমাদের কথাবার্তা শুনে সুমন আর বন্যা দুইজন শুধু হাসছে আর বলছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আমি সুমনের দিকে চোখ রাঙিয়ে একবার তাকালাম। সুমনের গান শুনে রিয়া ম্যাম বলল, তা কার প্রেমে পড়েছে তোমার মন সুমন? সুমন ধপ করে উত্তর দিল, কার আবার? আমার সাথে যিনি আছে, মানে মিস বন্যা চৌধুরী। বন্যা লজ্জা পেয়ে বলল, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, এখন চুপচাপ চলো। রনি ভাইয়া আর কতটুকু জায়গা যেতে হবে? আমি বললাম, জানি না আর কত পথ যেতে হবে, তবে আমাদের এখান থেকে পালাতে হবে, এখন আমি শুধু এইটুকুই জানি, এর বেশি কিছু না। হঠাৎ করে সুমন মন খারাপ করে বলল, আমাদের মতো এখানে অনেক মানুষ আছে, ওরাও তো এখান থেকে পালাতে চাইছে হয়তো, কিন্তু দেখ আজকে আমরা স্বার্থপরের মতো এখান থেকে পালিয়ে যাচ্ছি। সুমনের কথা শুনে রিয়া ম্যাম শুধু বলল, তুমি কোনো চিন্তা করো না, সবাইকে আমি এখান থেকে বের করে আনবো, আগে আমি এখান থেকে বের হই। প্রায় অনেকটা পথ যাওয়ার পর সামনে তাকিয়ে দেখি বিশাল বড় এক সমুদ্র। সমুদ্র দেখে বন্যা ভয় পেয়ে বসে বলল, ভাইয়া এটা তুই কি করলি? আমরা এখানে আজকে মরতে এসেছি, ভালো হতো যদি মুক্তার বাসায় থেকে রান্না করতাম, তাও তো সুমনকে চোখের সামনে দেখতে পেতাম। সুমন বন্যার কথা শুনে বন্যাকে ধমক দিয়ে বলল, এই তুমি কাকে কি বলছো জানো? ও যদি আমাদের এখানে মারতেও নিয়ে আসে তাহলে আজকে আমরা এখানেই মারা যাব। ওদের ওখানে বন্দী হয়ে থাকার চেয়ে এখানে মরে যাওয়াটাই ভালো। হতেও তো পারে ওরা কোনো একদিন রিয়া ম্যামের মতো আমাদের উপরেও অত্যাচার করা শুরু করে দিবে। সুমনের কথা শুনে বুঝলাম সুমন হয়তো রিয়া ম্যামের বিষয়ে অনেক কিছু জানে। এবার আমি রিয়া ম্যামের দিকে তাকিয়ে বললাম, আমি যতটুকু জানতাম ততটুকু আপনাকে নিয়ে এসেছি, তবে আপনাকে আমি এখান থেকে বের করবই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও। এটা বলে আমি আমার চোখ বন্ধ করে দিলাম। হঠাৎ করে মনে হলো বইয়ে তো এটা লেখা ছিল, সামনে বিশাল বড় এক সমুদ্র, তবে তুমি যদি সমুদ্র মনে করো তাহলে মায়ার জালে আটকে পড়বে, মরতে হলে মরার মতো মরো, মায়ার জাল ভেঙে দিয়ে চলে যাও। আমি এবার বুঝলাম আমার সামনে যা আছে সবকিছু মায়াজাল। হঠাৎ করে পেছনে কিছু একটা আওয়াজ শুনলাম। রিয়া ম্যাম শব্দ শুনে সাথে সাথে বলল, ওরা আমাদের দিকে আসছে, আমাদের যা কিছু করতে হবে তাড়াতাড়ি। সুমন রিয়া ম্যামের সামনে এসে বলল, ওরা আসছে মানে? যেই ঘুমের ওষুধ খাওয়ালাম ওদের, আমার তো মনে হয় 1-2 দিন ঘুম ভাঙে কিনা সন্দেহ। রিয়া ম্যাম মুচকি হাসি দিয়ে বলল, মুক্তাকে এখনো হয়তো তুমি চিনো না, ও যদিও ঘুমের ওষুধ খেয়েছে কিন্তু ও বুঝে গেছে যে আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব। এখন এসব কথা বাদ দাও রনি, তাহলে কি আমরা পালাতে পারবো না? আমি এবার সামনে সমুদ্রের দিকে যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর রিয়া ম্যাম আমার হাত ধরে বলল, বলেছি না আমি তোমাকে বিশ্বাস করি, এখন তাড়াতাড়ি চলো। আমি শুধু রিয়া ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আজকে আমি অজানা একটা পথ খুঁজে বের করেছি, জানি না এতে আমার মৃত্যু হবে কিনা, কিন্তু রিয়া ম্যাম আমার সঙ্গ দিচ্ছে। আমাদের পেছনে আসতে আসতে সুমন বলল, বন্যা তুমি সাঁতার পারো না? আর যদি বলো সত্যি তোমার মৃত্যু হবে তাহলে তুমি এখানে একা একা থাকো, আমার আবার এখান থেকে যেতে হবে। তবে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না, অনেক অনেক ভালোবাসি তোমাকে। যদি থাকতে চাও থাকো, তবে আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে অবশ্যই তোমাকে বাঁচাতে আসব। বন্যা এবার আর না দাঁড়িয়ে সুমনের হাত ধরে বলল, তুমি মরতে পারলে আমিও পারবো, বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো, মরতে হলে দুইজন একসাথে মরবো। আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? রিয়া ম্যাম বলল, সত্যি তোমাদের ভালোবাসা অনেক সুন্দর, হাজার হাজার বছর তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক, দোয়া করি। সমুদ্রের কিনারে গিয়ে বললাম, ম্যাম এটা কোনো সমুদ্র না, এটা একটা মায়াজাল, ভয় না পেয়ে সামনে হাঁটেন। আমাদের দেখে ওদের মনের ভেতরে একটু সাহস আসবে হয়তো। সমুদ্রের পানিতে পা দিব কিন্তু এগুলো তো পানি না, নিচের সব কিছু মাটি। রিয়া ম্যাম বলল, তুমি আসলে দেখি অনেক কিছু জানো। পেছন থেকে বন্যা বলল, ভাইয়া তোর বুদ্ধি আছে বলতে হবে, তবে মুক্তা অনেক চালাকির সাথে সবকিছু তৈরি করেছে, প্রশংসা করতে হয় শালির বুদ্ধির। সুমন সাথে সাথে বলল, আমি বলেছি না ও আর যাই করুক না কেন আমাদের মারবে না, আমি জানি আমার বন্ধু পারফেক্ট একটা মানুষ। আবার পেছনের শব্দটা বেড়ে যেতে লাগলো। রিয়া ম্যাম আমার একটা হাত শক্ত করে ধরে বলল, তাহলে ওরা কি আমাদের কাছে এসেই গেল? আমরা বুঝি ধরা পড়ে গেলাম। তাড়াতাড়ি পা চালিয়ে অনেকটা জায়গা যাওয়ার পর দেখি সামনে বিশাল বড় একটা ঝর্ণা। আমি এবার দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বললাম, আমরা সেই গন্তব্যের জায়গায় এসে গেলাম, এখান থেকে বের হতে পারলেই আমরা মুক্ত। কারণ বইয়ে আমি ঝর্ণার একটা ছবি আঁকা দেখেছি, যেটার শেষ লাইনটা ছিল সবকিছু এটা পার হলেই সমাপ্ত। এবার আমি সুমন আর বন্যাকে বললাম, এখানে আয়। ওরা আমাদের সামনে এসে বলল, হুম বল কি হয়েছে?
আমি রিয়া ম্যামের কানের কাছে গিয়ে বললাম ওরা এখান থেকে লাফ দিতে ভয় পাবে, ওদের ধাক্কা দিয়ে এখান থেকে ফেলতে হবে আমি যখন বলবো তখন, কারণ এটাই আমাদের মায়াজালের শেষ ঠিকানা, এরপর আমরা মুক্ত। সুমন বলল, কিরে রনি, তোরা দুইজন মিলে কি যুক্তি করিস? যে আমি কিছু বলতে যাব তখন ধীরে ধীরে শব্দটা বেড়ে যেতে লাগলো, হয়তো ওরা আমাদের কাছাকাছি চলে আসছে। আমি শুধু রিয়া ম্যামকে ইশারা করে বললাম ধাক্কা দেন। এই কথাটা বলেই আমি আর রিয়া ম্যাম ওদের দুইজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। ওরা জোরে চিৎকার দিয়ে বলল, রনি তুই এটা কি করলি? এবার আমি রিয়া ম্যামের 2 হাত ধরে চোখে চোখ রেখে বললাম, আমাকে বিশ্বাস করেন তো? রিয়া ম্যাম এক বাক্যে বলল, হুম। মুক্তা মনে হয় আমাদের কাছাকাছি চলে আসছে। রিয়া ম্যামের হাত মুঠো করে শক্ত করে ধরে দুইজনের দিকে তাকিয়ে দিলাম লাফ। আমার চোখ শুধু রিয়া ম্যামের দিকে। আমরা নিচে অনেকটা স্পিডে যেতে লাগলাম। যতই নিচে যাচ্ছি মনে হচ্ছে যেন ততই সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার সবকিছু যেন কেমন কেমন লাগছে। নিচে যাচ্ছি আর অন্ধকারে রিয়া ম্যামের হাতটা শক্ত করে ধরে আছি, কিন্তু সেই সময়টা আর বেশিক্ষণ স্থায়ী হয় নাই। হঠাৎ করে আমার হাত ফসকে রিয়া ম্যামের হাত বের হয়ে গেল। এখন আমি কি করব ভাবতেও পারছি না। তাহলে রিয়া ম্যাম কি আমাকে একা রেখে হারিয়ে গেল? কখন যে নিজের উপর নিজে কন্ট্রোল হারিয়ে অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন মনে হলো আমি নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশের মাঝে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মায়ের মৃত্যু গল্পের 9 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, এরকম প্রত্যেকটা পার্ট 20 মিনিট অথবা তার অধিক চাইলে প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে ভালোবাসা দেখাতে হবে। আজকের ভিডিওতে 10,000 লাইক এবং 1000 কমেন্ট কমপ্লিট করে দিতে পারলে আগামীর ভিডিওগুলোও 20 মিনিট করে দেওয়ার ট্রাই করব। আর হ্যাঁ, আমরা প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আছি। তো যারা আমাদের চ্যানেলের গল্পগুলো শোনো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমাদের এত কষ্ট করার মূল উদ্দেশ্য হলো তোমাদের ভালোবাসা অর্জন করা। তোমরা যদি ভালোবাসা না দেখাও তাহলে ভিডিও বানানোর ইচ্ছাই থাকে না। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে খুশি করো, আমি আমার ভিডিও দিয়ে তোমাদেরকে খুশি করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।